ওই রেজিমে যারা সরকারের দায়িত্বে ছিলেন তাদের কি সৎ থাকবার সুযোগ ছিল, না তারা আগে থেকেই এভাবে দাসখত দিয়ে এসেছিলেন বা এভাবে করবেন বলে একেবারে সিলমোহর বা স্বাক্ষর করে এসেছিলেন? কোনটি? একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত না হয় এবং সে জানে যে ভবিষ্যতে কখনোই আসলে তার পক্ষে জনগণের ভোটে নির্বাচিত হওয়া সম্ভব না, তখন সে একটা অলিগার্ক শ্রেণী তৈরি করে। স্বাভাবিকভাবেই তাদের সহযোগিতায় বা তাদের সমর্থন নিয়ে যতদিন পর্যন্ত ক্ষমতা টিকে থাকা যায়। শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট পর্যন্ত টিকে ছিলেন এবং তিনি খুব ভালো করে জানতেন যদি একটা নির্বাচন হয় তাহলে সেখানেই আসলে তার শাসন আমলের পরিসমাপ্তি ঘটবে, এবং শুধুমাত্র তার শাসন আমলের পরিসমাপ্তি না, তিনি যেভাবে আসলে আমরা যদি 2008 সালের নির্বাচনের পর থেকে 2014 পর্যন্ত ধরি, এই সময়টাতে আসলে তার সরকার যেভাবে কাজ করেছে, জনগণের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন চালিয়েছে এবং বিশেষ করে বিরোধী মত দমনের জন্য যেভাবে আসলে তারা নির্যাতন চালিয়েছে, নিপীড়ন করেছে, এরপরে তাদের একবার পতন হলে আর জনগণের ভোটে অন্তত নির্বাচিত হয়ে ক্ষমতায় ফেরার সুযোগ নাই। তাহলে তাকে কি করতে হবে? এই অলিগার্ক শ্রেণীকে খুশি রেখে এবং এর পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের মধ্যে আপনার সিভিল ব্যুরোক্রেসি, তাদেরকেও খুশি রাখতে চেয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সব কিছুর মধ্য দিয়ে তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় টিকেছিল। এই কারণে আসলে কোন ডেভেলপমেন্ট আসলে রাষ্ট্রের জন্য প্রয়োজন সেটার দিকে আসলে তারা দৃষ্টি দেওয়ার তাদের সুযোগ ছিল না, তাদের নিজেদের স্বার্থেই আসলে সুযোগ ছিল না। এরকম নানান প্রকল্পের তো আমাদের সামনে আছে। ওবায়দুল কাদের যখন মন্ত্রী ছিলেন 5 আগস্টের আগে, তখন তিনি নিজে তো স্বীকার করেছিলেন যে ওই বাস র্যাপিড ট্রানজিট যে প্রকল্প, এটা সরকারের জন্য একটা বিস্ফোরক হয়ে গেছে এবং এই প্রকল্প আসলে কোনো দরকার ছিল না। কত বছর সম্ভবত 2014-15 দিক থেকে এই প্রকল্পটা শুরু হয়েছে, 2025 সালে এখন পর্যন্ত প্রকল্প শেষ হয় না, এবং তারা যখন মানে শেষ পর্যন্ত যখন ছিল 5 আগস্ট পর্যন্ত, তার আগেই সম্ভবত 24-এই এই মন্তব্যটা ওবায়দুল কাদের করেছিলেন। তার মানে 9 বছর 10 বছর চলে গেছে কিন্তু সেই প্রকল্প শেষ হয় নাই, যে প্রকল্পটা 3 বছরের মধ্যে শেষ হবার কথা। এই প্রকল্পের পেছনে ফিজিবিলিটি স্টাডি করেছে বিশেষজ্ঞ দল, তারা আসলে কি করেছে? এই প্রকল্পের যে কোনো লাভ নেই সেটি কি তারা বুঝতে পারেনি, না এই প্রকল্প একেবারে খোদ শেখ হাসিনার ইচ্ছায় হয়েছে? সত্য কথা বলতে মানে ফিজিবিলিটি স্টাডি তো কোনো বিশেষজ্ঞ দল করে না আসলে, মানে ওই সময় করে নাই। ওই সময়টাতে তো আসলে বিশেষজ্ঞ বাংলাদেশে একজনই ছিলেন, সব দিকে বিশেষজ্ঞ তিনি। আপনার চিকিৎসার খাতে কোনো একটা সমস্যা হবে, সেটাও শেখ হাসিনা, তিনি একজন চিকিৎসক হিসেবে তখন তিনি আবির্ভূত হতেন। এমনকি কখনো কখনো তো জিনিসপত্রের দাম বেড়ে গেলেও তিনি রেসিপি নিয়ে হাজির হতেন, তখন তিনি আবার একজন শেফের ভূমিকায় অবতীর্ণ হতেন। ফলে সব কিছুর বিশেষজ্ঞতা আসলে শেখ হাসিনা এবং তার পরিবার। শুধুমাত্র তার কথা বললে তো চলবে না, তার পরিবারও আসলে তার বোন, তার ভাগ্নি কিংবা তার ছেলে, তার মেয়ে, একটা কমিশন বাণিজ্য যে হয়েছে সেগুলো তো এখন প্রকাশ্য। এগুলো তো এখন আমরা আগে থেকে এগুলো নিয়ে কথা বলছি, আমরা যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমরা লড়াইটা করেছি, আমরা তো তখন থেকে কথাগুলো বলেছি, কিন্তু এখন তো সেগুলো প্রমাণিত যে কিভাবে কমিশনের মাধ্যমে এক একটা প্রকল্প আসলে এসেছে। এবং কোনো প্রকল্পের যদি আসলে প্রাক্কলন ব্যয় যদি কম আসতো তাহলে সেই প্রকল্প অনুমোদন হতো না, কারণ কমিশন যদি হিসাব করেন আপনার 100 টাকার প্রকল্প থেকে যদি 10% কমিশন আপনি 10 টাকা পাবেন, 1000 টাকার প্রকল্প হলেই তো সেটা 100-তে চলে যাচ্ছে। ফলে তারা চাইতেনও যে বড় বড় প্রকল্পগুলো আসুক এবং তার মধ্য দিয়ে কমিশন বাণিজ্যটা চলতে থাকুক। জি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। 2012 সালের দুর্নীতির মাধ্যমে সরকার দেশের অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে, এটি একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম ছিল। দুর্নীতি যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে প্রাতিষ্ঠানিক একেবারে রূপ লাভ করে, তখন ওই রাষ্ট্র কোন জায়গায় গিয়ে থাকে এবং আমাদের বাস্তবতা কেমন ছিল? প্রাতিষ্ঠানিক রূপের কথা যদি বলি, দেখেন সবচেয়ে বড় একটা রাষ্ট্রের জন্য প্রাতিষ্ঠানিক জায়গাটা তো আসলে সংবিধান। রাষ্ট্র কিভাবে চলবে সেটা তো আসলে সংবিধানের মাধ্যমে প্রাথমিকভাবে সবার আগে নির্ধারিত হয়। তিনি কিন্তু এই দুর্নীতিগুলোকে ওভারল্যাপ করবার জন্য গণতন্ত্র না উন্নয়ন, উন্নয়ন না গণতন্ত্র, এটিকে ছাপিয়ে তিনি বলেছিলেন, প্রচার করতেন সবার আগে উন্নয়ন, সবার আগে উন্নয়ন। এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ এতটাই দিয়েছিলেন যে সেটার জন্য তারা কনস্টিটিউশন পর্যন্ত চলে গিয়েছিলেন। আমি বলি সবসময় এটা হচ্ছে ডিজাস্টার ক্যাপিটালিজম এক ধরনের। কানাডিয়ান একজন রাইটার আছেন নমি ক্লাইন, ওনার একটা বিখ্যাত বই আছে দ্য শক ডক্ট্রিন, দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম। ওখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে আসলে মানবসৃষ্ট কিংবা প্রাকৃতিকও হতে পারে, মানবসৃষ্ট কোনো একটা দুর্যোগকে ব্যবহার করে অর্থনৈতিক নানান তৎপরতা শুরু হয়। শেখ হাসিনা আমাদের দেশে ডিজাস্টার ক্যাপিটালিজম দেখিয়ে গেছেন। ধরেন হাসিনা যখন ক্ষমতায় আসলেন এই দফায়
2009 সালে ক্ষমতায় আসার পর প্রথম 1 বছর কিন্তু বিদ্যুৎ নিয়ে কোনো কাজ করেন নাই, কিচ্ছু না। এর আগে 2001 থেকে 2006, তারপরে তো তত্ত্বাবধায়ক একটা সরকার ছিল। এই সময়টাতে যে যতটুকু ডেভেলপমেন্ট ছিল অতটুকু পর্যন্তই, কিন্তু বিদ্যুতের চাহিদা তো বেড়েছে, কলকারখানা বৃদ্ধি পেয়েছে, কিন্তু 1 বছর কিছুই করার নাই। তারপরে সে যেটা করলেন, ওই যে সেই ইন্ডেমনিটি, বিদ্যুৎ এবং জ্বালানি দ্রুত সরবরাহ আইন, সেই আইনটা তিনি নিয়ে আসলেন এবং সেটা কনস্টিটিউশনে তিনি ঢুকে ফেললেন। বিষয়টা হচ্ছে যে আপনি কতটা প্রাতিষ্ঠানিক রূপ দেবেন একটা বিষয়ের। তো এর মধ্যে দিয়ে যেটা হয়েছে যে জনগণ যখন অতিষ্ঠ হয়ে পড়ল, তখন আপনি এই আইনটা করলেন। এই আইনের মধ্য দিয়ে আপনি কোনো ধরনের প্রকিউরমেন্ট আইন, যেটা 2006 সালের, সেটাকে আপনি পাশ কাটিয়ে যাবেন, কারণ আপনি কোনো ধরনের বিজ্ঞপ্তি দেবেন না, আপনি যে কারোর সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন। এমনকি আপনার বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যাবে না। ফলে আপনি যে দুর্নীতি করবেন, সেই দুর্নীতিটাকে আপনি একদম কাগজে কলমে প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করে তারপরে দুর্নীতি করেছেন। এবং শুধুমাত্র এই একটা খাতে কতটুকু দুর্নীতি হয়েছে আমরা তো জানি, 1 লাখ কোটি টাকার বেশি শুধুমাত্র তার অলিগারদের, মানে এক ধরনের ভাগবাটোয়ারা করে দিয়েছে, যে আমরা যদি 3 জন তার অলিগার্ক হতাম, তাহলে আমাদের 3 জনকে হয়তো বা কিছু কিছু করে সমান সমান করে ভাগ করে দিত। সেটা এরকম বন্টন হয়েছে একরকম। অথচ রাষ্ট্রের টাকা, আমার টাকায় সরকার কি করবে, কি করছে, সেই ব্যাপারে আমি কোনো প্রশ্ন করতে পারবো না। সেই আইনটা করে তারপরে তারা দুর্নীতি শুরু করছে। কতটা প্রাতিষ্ঠানিকভাবে আসলে দুর্নীতিটাকে তারা নিয়ে গিয়েছিল। সেই আইনগুলো তো এখনো রয়ে গেছে সংবিধানে। আমরা তো সামনে অবশ্যই চাইবো যে এই বিষয়গুলোর পরিবর্তন হোক, সেগুলো নিয়ে তো আমরা কাজ করছি।